গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে আসবাবপত্র, বই খাতা। অনিশ্চিত ভবিষ্যৎ শিক্ষার্থীদের। মানব সেবায় রেলওয়ে কর্মচারী বাদল মিয়ার নজিরবিহীন দৃষ্টান্ত। ট্রেনে কাটা পড়া থেকে এক শিশুকে বাঁচাতে বিলিয়ে দিলেন নিজের জীবন। চট্টগ্রামের দেওয়ানবাজারে মাদ্রাসার আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ 4। গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি, দুজনের অবস্থা আশঙ্কাজনক। অনুগত নির্বাচন কমিশন গঠন করতে দলীয় লোক নিয়ে সার্চ কমিটি করেছে সরকার, অভিযোগ বিএনপির। বিতর্ক সৃষ্টি করতে এই প্রশ্ন, বলছে আওয়ামী লীগ। এবং দূষণের শীতলক্ষ্যার পানি হয়ে পড়েছে শোধনেরও অযোগ্য। রাজধানীতে এ পানি সরবরাহ করছে ওয়াসা। পদ্মা ও মেঘনার পানি ব্যবহারের উদ্যোগ। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। শীতলক্ষ্যা নদীর পানি এতটাই দূষিত হয়ে পড়েছে যে তা আর শোধন করতে পারছে না সায়দাবাদ পানি শোধনাগার। এতে প্রতিদিন রাজধানীতে ছড়িয়ে পড়ছে নোংরা ও দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পানি। বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। এ পরিস্থিতিতে ওয়াসা শীতলক্ষ্যার পরিবর্তে পদ্মা ও মেঘনার পানি আনার উদ্যোগ নিলেও তা স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন গবেষকরা। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখে পানি, কিন্তু এই পানি যখন দূষিত হয়ে পড়ে ডেকে আনে মরণ। তাই ঝুঁকি এড়াতে প্রতিদিন এভাবেই সরাসরি ওয়াসার পাম্প থেকে পানি সংগ্রহ করে রাজধানীর বাসাবো, খিলগাঁও, গোপীবাগ সহ বেশ কয়েকটি এলাকার মানুষ। বাসাবাড়িতে পাইপলাইনে সরবরাহ করা পানির মান নিয়ে বিস্তর অভিযোগ তাদের। বাসার পানি সব খারাপ, লাইন খারাপ, পানি খাইতে পারে না, গন্ধ করে, দুর্গন্ধ করে। পানি যদি খাওয়া যেত পাম্পে কেউ আসতো না। ঢাকা জনবহুল এক ব্যস্ত শহর। এই বিপুল সংখ্যক মানুষের মোট চাহিদার ৭৮% পানি ভূগর্ভ থেকে উত্তোলন করে যোগান দেয় ঢাকা ওয়াসা। শীতলক্ষ্যা নদীর পানি শোধন করে সরবরাহ করা হয় বাকি 22%। বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকার চারপাশের নদীর পানি নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করছেন একদল গবেষক। তারা বলছেন, অতি দূষণের কারণে শীতলক্ষ্যার পানি আর শোধন করতে পারছে না সায়দাবাদ শোধনাগার। ফলে প্রতিদিন পাইপলাইনে রাজধানীর বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে অস্বাস্থ্যকর পানি। এটা যে দূষণ মাত্রাটা প্লান্ট ক্যাপাসিটির ঊর্ধ্বে, রিমুভাল ক্যাপাসিটি এটা এক্সিড করে গেলে সেটা আর বেশি দিন সাস্টেইন করতে পারবে না। গবেষণার তথ্য মতে দূষণের কারণে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ সহ ঢাকার আশপাশের 6টি নদীর পানি শোধনের অযোগ্য হয়ে গেছে। এইসব নদীর পানিতে অক্সিজেনের মাত্রা ক্রমেই শূন্যের কোঠায় নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক হারে বাড়ছে অ্যামোনিয়া, আর্সেনিক, নাইট্রেট, সালফেট, ফসফেট, ক্যাডমিয়াম ও মার্কারি সহ বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি। বাস্তবতা বিবেচনায় নিয়ে শীতলক্ষ্যার পানি শোধন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। চাহিদা মেটাতে মেগা প্রকল্পের আওতায় পদ্মা ও মেঘনার পানি আনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকার পাশে 4টা অপূর্ব সুন্দর নদী থাকা সত্ত্বেও কিন্তু আমরা পদ্মা থেকে পানি আনছি কেন? আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দূষণ। তবে আমরা আশাবাদী যে কোনো একদিন হয়তো আর বুড়িগঙ্গা দূষণ মুক্ত হবে এবং সেই দিন আমরা বুড়িগঙ্গা থেকেই পানি আনবো। এইটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। আপস্ট্রিমের রিভারের যদি পলিউশন কন্ট্রোল না করেন তাহলে ডাউনস্ট্রিমে তো বেশি দিন থাকবে না। সোর্স ওয়াটারের পলিউশন যদি কন্ট্রোল না করি আমরা ডেফিনেটলি সংকটের মধ্যে পড়ব। এরপরও 2021 সাল নাগাদ মোট চাহিদার 70% নদীর পানি ও মাত্র 30% ভূগর্ভস্থ পানি সরবরাহের লক্ষ্য রয়েছে ওয়াসার। 2050 সাল নাগাদ ঢাকা মহানগরীর জনসংখ্যা 2.25 কোটি ছাড়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সেই সময়ে সুপেয় পানির চাহিদা মেটাতে এখনই এই নদীগুলোকে কাজে লাগানোর বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের তাগিদ দিচ্ছেন তারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। মানব সেবায় রেলওয়ের কর্মচারী বাদল মিয়া স্থাপন করলেন নজিরবিহীন দৃষ্টান্ত। ট্রেনে কাটা পড়ার হাত থেকে এক শিশুকে বাঁচাতে গিয়ে বিলিয়ে দিলেন নিজের জীবন। শুক্রবার দুপুরে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। বাদল মিয়া
প্রায় 20 বছর ধরে কাজ করছেন রেলওয়ের কর্মচারী হিসেবে। অন্য দিনের মতো শুক্রবারও দায়িত্বে ছিলেন কুড়িল বিশ্ব রোডের রেল ক্রসিং এলাকায়। দুপুর 1টার দিকে হঠাৎই তার চোখে পড়ে এক নারী তার শিশুকে নিয়ে রেল লাইন ধরে হাঁটছেন। পাশের একজনকে ডাক দিয়ে সরিয়ে দিতে বলেন। নারী সরে গেলেও শিশুটি আবার রেল লাইনের উপর চলে যায়। তাকে রেল লাইনে দেখে এবার বাদল নিজেই ছুটে যান সরিয়ে দিতে। শিশুটিকে সরিয়ে দেওয়ার সময় ট্রেন চলে আসে। শিশুটিকে বাঁচাতে পারলেও নিজেকে রক্ষা করতে পারেননি বাদল মিয়া। জীবন দিতে হয় ট্রেনের নিচে। ছোট বাচ্চাটা উঠে আবার সচার ওই রেল লাইনের দিকে দৌড়ে ঢুকে মানে গাড়ির ভিতরে ঢুকে যেতে লাগছে। এই সিচুয়েশনে আমাদের লোকটা যে ওই ছেলে মেয়েটার ধাক্কা দিতে যায় উনি নিজেই গাড়ির তলে ঢুকে গেছে। আমাদের রেল থেকে প্রায় ওইখানে মানে ওয়াল দিছে, কিন্তু রাতের আধারে ওয়ালটা ভেঙে ফেলে এলাকাবাসী এবং প্রায় ওই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়। নিহতের ছোট ভাই আবুল জানান, বাদলের আয় দিয়েই চলতো তার পরিবার, কিন্তু আকস্মিক তার মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে অন্ধকার। তার এই চাকরির উপরে সবকিছু ভরসা, পুরো ফ্যামিলি চলতো আর কি। হ্যাঁ, তারা মোটমাট মনে করেন যে 8-9 জন ফ্যামিলি তার উপরে, তার চাকরির উপরে বিশ্বাস করছিল। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে বাবুলকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে আগুন দিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে বিদ্যালয়টির অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানটি পুড়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। প্রিয় স্কুলের ধ্বংসাবশেষের সামনে শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে কুন্দেরপাড়া চরের আকাশ বাতাস। গতকাল বৃহস্পতিবার দিনভর নেচে গিয়ে আনন্দ উল্লাস করে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দিয়ে বাড়ি ফিরে শিক্ষার্থীরা, কিন্তু গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্কুলের বই, সার্টিফিকেট, আসবাবপত্র আর অবকাঠামো। অনিশ্চিত হয়ে পড়ে শত শত শিক্ষার্থীর জীবন। আমাদের শহরের মধ্যে অনেকগুলো এলাকা মিলে একটা হাই স্কুল, কিন্তু এই হাই স্কুল এখন পুড়ে গেল। কি আমাদের স্কুলটা এভাবে পুড়া দিল, আর এখন আমাদের দাবি যে আমাদের স্কুলটা পুড়া দিছে। এই শহরের মধ্যে একটা ছাত্র পাওয়া যাইত না, এই যে এখন প্রতিটা ঘরে ঘরে ছাত্র। এই স্কুল যদি না থাকতো তাহলে আমাদের সম্ভব হইতো না। আমরা উচ্চ শিক্ষিত হতে চাই, কেন আমাদের স্কুলটা পুড়ে দেব, তাদের আমরা ন্যায্য বিচার চাই। কামারজানি ইউনিয়নের চরাঞ্চলের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় হিসেবে আলোকবর্তিকা হয়ে পিছিয়ে পড়া ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছিল। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার আলোকে যারা ভয় পায় তাদের পক্ষেই এমন তাণ্ডব সম্ভব। শিক্ষা হলো বিকশিত হোক, প্রসার লাভ করুক, যারা চায় না এইরকম একটা গোষ্ঠী এইটা যে করছে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে এই চরের শিক্ষাকে তারা নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছে, এটাই আমি মনে করি। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের গ্রেপ্তার ও শিগগিরই বিদ্যালয়টি চালু করার আশ্বাস দেন। এই অপরাধের সাথে জড়িত আমরা চাই খুব দ্রুত গতিতে তাদেরকে তদন্তের মাধ্যমে বের করে নিয়ে আসা হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর স্বার্থহানি হয়েছে বলে এই ধরনের ঘটনা ঘটেছে, সম্পূর্ণ সময়ে বের করবো এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। 2003 সালে বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র কুন্দেরপাড়া চরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। বিদ্যালয়টিতে চরাঞ্চলের 600 ছেলে মেয়ে পড়াশোনা করে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। চট্টগ্রামের দেওয়ান বাজারে শুক্রবার একটি আবাসিক ভবনে বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানিয়েছেন সিলিন্ডার বিস্ফোরণই এ দুর্ঘটনার কারণ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর 5:30টার দিকে বাকুলিয়া ডিসি রোড এলাকায় নিরাপদ আবাসিক এলাকার মাদ্রাসা ভবনের 3য় তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরপর ভবনের 3য় এবং 4র্থ তলায় আগুনও ধরে যায়। এ ঘটনায় 2 ভাই বোন ও দাদি সহ 4 জন দগ্ধ হন। বিস্ফোরণের ফলে ভবনটির বিভিন্ন অংশ ভেঙে যায় এবং পার্শ্ববর্তী ভবনও ক্ষতিগ্রস্ত হয়। দেখলাম যে 3 তলার দিকে আগুন ইয়া করতেছে। 3 তলা 4 তলা পর্যন্ত যে জানালাগুলো আছে, ওই জানালাগুলোর মধ্যেও দেখতেছি ভেঙে গেছে, অটোমেটিকলি ভেঙে গেছে। এই বেডরুমে ছিল আমাদের মামা মামি ছিল, ওনারা আহত হয়, মামার হাত পুড়ে যায়, পাশে আগুন ছড়ায় যায়। ধোঁয়া আর আগুনের ঝিলি, রুম পুরো আন্ধার হয়ে গেছে।
চট্টগ্রাম মেডিকেলে ভর্তি 4 জনের মধ্যে ইফতি এবং তার দাদি সমুদা খাতুনের শরীরের শতভাগই পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। 2 জনের অবস্থা হচ্ছে 100% বার্ন, আর একজন হচ্ছে 25% এই মুহূর্তে আছে, কিন্তু আরো বাড়তে পারে ওনার। মূলত জেলার আনোয়ারা উপজেলার রায়পুরা গ্রামের মাদ্রাসা এরাবিয়া খায়রিয়া অরফানেজের অঙ্গ প্রতিষ্ঠান ছিল 6 তলা এই মাদ্রাসা ভবনটি। এ অবস্থায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। আমরা সত্যটা জানতে যাচ্ছি এবং কাউকে যেন হেনস্থ করতে না হয়, এটা হেনস্থ হতে না হয়, আমাদের পক্ষে হোক, ভাড়াটি হোক বা অন্য কেউ হোক। যে এই গ্যাসের এক্সপ্লোশন থেকে এটা ঘটছে, আদার্স কোনো আলামত আমাদের কাছে এখনো নাই। তথাপিও আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের অন্যান্য টিমগুলো, এক্সপার্টাইজ টিমগুলো দিয়ে আমরা সবগুলো পরীক্ষা করাবো। মোতালেব নামে এক প্রবাসী 3য় তলার কক্ষটি ভাড়া নিয়েছিলেন, তবে এই ঘটনার সময় তিনি এবং তার স্ত্রী বাসায় ছিলেন না। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরো থাকছে। ঢোলের বাদ্য আর নাচের তালে তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আদিবাসী সাংস্কৃতিক উৎসব চলবে শনিবারও। নিজ এলাকা গোপালগঞ্জে পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর ভ্যানে ঘুরে বেড়ানোর একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শুক্রবার বেলা 2:45টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ নামের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর এই ছবি প্রকাশিত হয়। ছবিতে প্রধানমন্ত্রীর কোলে এক নাতি, পাশে শেখ রেহানার ছেলে মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি। প্রকাশের পরপরই হাজার হাজার লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। এছাড়া ছবিটি প্রকাশিত হয় বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমেও। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 57তম কনভেনশনের উদ্বোধন করতে শনিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রকৌশলী সমাবেশে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর স্পাহানি মোড়ে কনভেনশনের ভেন্যু সহ সাজানো হয়েছে পুরো বন্দর নগরী। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শনিবার সকালে প্রথমে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সেনানিবাসে যাবেন প্রধানমন্ত্রী। পরে বেলা 11টায় কনভেনশনের উদ্বোধন করে বক্তব্য রাখবেন তিনি। এদিন দুপুরের পর তার ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার কথা রয়েছে। এবারের কনভেনশনে দেশের অন্তত 5,000 এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরো 200 প্রকৌশলী উপস্থিত হবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই দলীয় ও অনুগত ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে বলে দাবি বিএনপির। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গঠিত সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী পরিবারের বিশ্বস্ত সদস্যদের অন্তর্ভুক্তি সার্চ কমিটিকে শুধু বিতর্কিতই করেনি, এর মাধ্যমে জনমতকে অগ্রাহ্য করার আরেকটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এমন একটি সার্চ কমিটির মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ, সৎ, সাহসী ও যোগ্য ব্যক্তিগণ আগামী নির্বাচন কমিশনের চেয়ারম্যান কিংবা সদস্য হবেন, এমনটা আশা করা বাতুলতা। আমরা এই ঘটনার মাধ্যমে আগামী নির্বাচনকে প্রভাবিত করবার সরকারি ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে হুঁশিয়ার হতে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বিএনপি বারবার আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে জেলা আওয়ামী লীগের এক কর্মী সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি, বিতে বাংলাদেশ, এনে নালিশ, পিতে পার্টি। এখন ঘরে বসে বসে নালিশ, শুধু প্রেস ব্রিফিং। আরে 596 জনের কমিটি, জাম্বোদের এক কমিটি। এই কমিটির লোকগুলো রাস্তা নামুক না, সাহস করে, তারপরে বুঝবো আন্দোলন করতে পারে। আন্দোলন করতেছে, কবে আন্দোলন, কখন আন্দোলন? বারে বারে ডাক দেয় আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আর আসে। নির্বাচন কমিশনকে বিতর্কিত করতেই বিএনপি সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে এক আলোচনায় তিনি বলেন, ভুল রাজনীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সার্চ কমিটির দায়িত্ব হচ্ছে তারা একটি নির্বাচন কমিশনের কয়েকজন নামের তালিকা তৈরি করে দেবেন, যে তালিকা
তারা সুপারিশ করবেন মহামান্য রাষ্ট্রপতিকে, মহামান্য রাষ্ট্রপতি সেই সুপারিশের মধ্য থেকে একটি নির্বাচন কমিশন গঠন করবেন। এখানে এদের পছন্দ অপছন্দে কি আছে? বিএনপির পক্ষ থেকে আজকে এগুলো বলা হচ্ছে, তাদের আসলে এই সার্চ কমিটি বা এগুলো মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য তাদের প্রথম থেকেই একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য নিয়ে তারা এই ধরনের কথা বলে যাচ্ছেন। বিএনপি নেতৃত্বের কাছে অনুরোধ করব, আপনারা হয়তো এই নির্বাচন কমিশন নিয়ে কথা চালাচালি করে বিভ্রান্ত আপনারা করার। পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে 3 জন নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায়, ঢাকা থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে পাবনা যাচ্ছিল ট্রাকটি। সুজানগরের চরগোবিন্দপুর বাজারের কাছে পৌঁছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক আরিফ সহ 3 জন নিহত হন। খবর পেয়ে মাধবপুর হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাস ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রী, বাবা ও ছেলে নিহত হন। আহত 20 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রবাসী সময় আরো থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ শুক্রবারে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সব বয়সী মানুষের আনাগোনায় সরগরম ছিল মেলা প্রাঙ্গণ। রাজশাহীতে চুরি হওয়ার 8 দিন পর এক নবজাতককে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে নগরীর টিকাপাড়া এলাকার একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত 19 জানুয়ারি রাজশাহীর আরবান প্রাইমারি হেলথ কমপ্লেক্স থেকে একটি নবজাতক চুরি হয়। ওই ঘটনায় শাহমখদুম থানায় একটি মামলা করেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার সকালে টিকাপাড়া বাসার রোডের 322 নম্বর বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়। শিশু চুরিতে জড়িত থাকার অভিযোগে বাড়ির গৃহকর্ত্রী শাহিন আক্তার শুভ্রাকে আটক করেছে পুলিশ। আমি দোতলায় ছিলাম, ওই মহিলাকে দেখলাম রিকশায় চড়ে নিচে আসলো। সে ওই আরবানের কার্ড দেখে একটা রোগীকে বেছে নেয় এবং সে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে শুনে তার ছেলে বাচ্চা হবে কিনা, তার একটা ছেলে বাচ্চা দরকার ছিল। যে মহিলাটা তাকে নিয়ে এসেছে তাকে আমরা পেয়েছি। মূলত বাচ্চাটা তার কাছেই ছিল, সে তার নিজের বাচ্চা বলে দাবি করছিল। তো আমরা সেই ভিকটিম সাপোর্ট সেন্টার নিয়ে যাচ্ছি। এখানে আরো একটু যাচাই বাছাই করে আমরা হয়তো প্রকৃত যে মা তার হেফাজতে আমরা এই করে দেব। এটিএন নিউজের 2 সংবাদকর্মীর ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় অভিযোগ গ্রহণ করেছে শাহবাগ থানা। শুক্রবার সকালে প্রতিষ্ঠানটির পক্ষে এ অভিযোগ দায়ের করা হয়। গত বৃহস্পতিবার তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালে পেশাগত দায়িত্ব পালনের সময় শাহবাগ থানার এসআই রাশেদ মণ্ডল সহ বেশ কয়েকজন পুলিশের হামলার শিকার হন এটিএন নিউজের প্রতিবেদক ও ফটোসাংবাদিক। এরশাদ মণ্ডলকে ওই দিনই সাময়িক বরখাস্ত করে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। এই হামলার প্রতিবাদে শনিবার বেলা 11টায় শাহবাগে সমাবেশ করবেন গণমাধ্যম কর্মীরা। এটা প্রাথমিক ইনকোয়ারি হয়েছে। ইনকোয়ারি হয়ে একজনকে আমরা ফাইনালি শনাক্ত করছি এবং আর 3 জনও ইনভলভ আছে এটা পাওয়া গেছে। 4 জন, একজন সাসপেন্ড হয়েছে অলরেডি, আর 3 জন যেহেতু অন্য ইউনিটের তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন। এটিএন নিউজের কাছ থেকে একটা অভিযোগ পাওয়া গেছে, এটা আমরা জিডি করেছি এবং পরবর্তীতে যথাযথ আইনগত প্রক্রিয়ার অবলম্বন করা হবে। এবার প্রবাসের খবর। কাতারে ফেনী সোনাগাজী কল্যাণ সমিতির প্রথম বর্ষপূর্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহার নাজমা রমনা রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাসির উদ্দিনের সভাপতিত্বে ও শেখ মুজিবের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান। এতে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম মাস্টার, গোলাম মাওলা, মোশাররফ হোসেন পলাশ সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাতার প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার 12তম মৃত্যুবার্ষিকী স্মরণে মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্যারিসের ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদে বৃহত্তর প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে এই মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা বক্তারা বলেন, শাহ এএমএস কিবরিয়া ছিলেন একজন দেশপ্রেমিক, মেধাবী ও সফল অর্থমন্ত্রী। তাকে হত্যার মাধ্যমে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হবার নয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা ওয়াহিদ বার তাহের, মির্জা চৌধুরী মিন্টু সহ আরো অনেকে। এ সময় বক্তারা অতি দ্রুত কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার সম্পন্নের দাবি জানান। দক্ষিণাঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে রামপাল বিরোধী আন্দোলন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শুক্রবার সকালে রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় জাতীয় কমিটির কর্মসূচিতে পুলিশের বাধা দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। রামপালে যে আমরা বিদ্যুৎ কেন্দ্র করছি, টেকনোলজির দিক দিয়ে কোনো মতেই এটা পরিবেশকে বিরূপ প্রভাবে ফেলবে না। ওনারা যে আন্দোলন করছেন, যেভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা উচিত হয় না। মহেশখালীতে কোল পাওয়ার প্ল্যান্টের 10,000 মেগাওয়াটের আমরা বিদ্যুৎ প্রকল্প করছি, তাহলে তো কক্সবাজার ধ্বংস হয়ে যাওয়ার কথা যদি সেখান থেকে দূষণ হয়। সেটা নিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন না। সুতরাং এটা আমার কাছে মনে হয় কোথাও একটা পরিকল্পিতভাবে তারা এই জিনিসটা করতে যাচ্ছেন, যাতে দক্ষিণাঞ্চলে কোনো ডেভেলপমেন্ট না হয়। শেষ শুক্রবারে বেশ জমে ওঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার দুপুরের পর থেকে মেলায় ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শুক্রবার সন্ধ্যার পরও ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্রেতারা জানান, শেষ মুহূর্তে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করেন তারা। তাই ক্রেতারাও সেই সুযোগ লুফে নিয়ে দিনভর প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ে ব্যস্ত ছিলেন। এক্ষেত্রে ঘর সাজানোর জিনিসপত্র কিনতে ক্রেতাদের তুলনামূলক বেশি আগ্রহ দেখা গেছে। শনিবারও মেলায় এমন লোক সমাগম থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিক্রেতারা। আমার বাবা আমাকে অনেক কিছু কিনে দিয়েছে, এই যে আজকে আমাকে একটা ওয়াচ কিনে দিয়েছে। মেলাটা যখন শুরু হয় তখন থেকে তারপর থেকে এখন আমাদের সেলের পরিমাণটা অনেক ভালো। এখনো যতটাই শেষ হচ্ছে ততটাই মানুষের মুভমেন্টটা খুব বেশি আসছে। শোরুম প্রাইস হচ্ছে যেরকম 1375 টাকা, আমরা এখানে মেলা প্রাইস দিচ্ছি 1050 টাকা। ঢোল, বাদ্য আর নাচের তালে তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে 2 দিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব। বৈচিত্র্য বহুত্বের ঐক্যতানে এসো মিলি সর্বপ্রাণে এবারের উৎসবের প্রতিপাদ্য। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এই উৎসব শুরু হয়। সাঁওতালি নাচ, বাঁশি, গ্রিকা, জুম নাচ ও ঐতিহ্যবাহী ডোম নাচ সহ রয়েছে নানা আয়োজন। পাহাড়ি নাচ আর ঢোলের বাদ্য সহ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। শুরু হয়েছে 2 দিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব। বিভিন্ন ধরনের লোকাচার ও ঐতিহ্যগত বিষয়াদি তুলে ধরছেন আদিবাসী শিল্পীরা। সাঁওতালি নাচ, বাঁশি, গ্রিকা, জুম নাচ ও ঐতিহ্যবাহী ডোম নাচ সহ থাকছে নানা আয়োজন। এখন তো আমরা পাহাড়ি বাঙালি বাই বাই, তাছাড়া হচ্ছে আমরা যেন আরো সামনে এগিয়ে যেতে পারি। বাঙালি ও আদিবাসীদের সংস্কৃতির মেলবন্ধন সৃষ্টি করতেই এই আয়োজন। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আদিবাসীদের সাংস্কৃতিক উন্নয়নের বিকাশে কাজ চলছে। আদিবাসী সমাজ বিলুপ্তির দ্বার প্রান্ত না, তারা দ্বার অতিক্রম করতে বাধ্য হয়েছে। আজকে এই বাস্তবতায় এই আহ্বান নিঃসন্দেহে আমাদের আদিবাসীদেরকে আরো উজ্জীবিত করে। আমরা যেমন নিজ নিজ বৈশিষ্ট্য সংরক্ষণ করতে চাই, তার লালন পালন করতে চাই, তেমনি সামগ্রিকভাবে উন্নয়নের ধারাতেও তাদের সম্পৃক্ত করতে চাই। উৎসবে বাঙালি ছাড়াও সমতল ও পাহাড় মিলিয়ে 45টিরও বেশি আদিবাসী গোষ্ঠী শিল্প সংস্কৃতির মধ্য দিয়ে তুলে ধরবেন তাদের ঐতিহ্য। বৈচিত্র্য বহুত্বের ঐক্যতানে এসো মিলি সর্বপ্রাণে এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে আদিবাসী সাংস্কৃতিক উৎসব বাঙালি ও আদিবাসীদের মধ্যকার সম্পর্ককে আরো বেশি মজবুত করবে বলে প্রত্যাশা আয়োজকদের। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। উৎসব বই পড়াকে কেন্দ্র করে আছে পুরস্কারও, তবে তা ক্লাসের কোনো বই নয়। গল্প, কবিতা আর উপন্যাস পড়ুয়াদের এক মিলন মেলা রাজধানীর বুকে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই আয়োজনে ঢাকা মহানগরীর 111টি বিদ্যালয়ের 5,500-এর বেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এই পড়ুয়ারা একাগ্র চিত্তে পুরো বছর জুড়ে পড়েছে নানা ধরনের বই। কল্পনা আর মুগ্ধতার এক আনন্দময় জগতের খোঁজে বাবা মায়ের হাজারো শর্ত মানতে কষ্ট হয়নি তাদের। বাবা মা কিছু শর্ত জুড়ে দেয় সব সময়কার মতো। আউটার বইগুলোতে আমরা কল্পনা খুঁজে পাই। মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক ওদের সাথে দেখা করতে পারছি, এটা অনেক বড় একটা চান্স। এমন একাগ্রতাকেই পুরস্কৃত করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। সকালে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের বরেণ্য ব্যক্তিরা। তরুণ এ প্রাণের মেলায় এসে মিশে গেছেন দেশের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরাও। মনে কোনো কষ্ট নাই, কারণ আমি জানি যে প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে প্রত্যেকটা মেয়ে ছেলে এখানে পুরস্কার পাবে। মানুষ সোর্স মানে কি? কোন মানুষ সোর্স? আলোকিত মানুষ। এই সমস্ত স্বপ্ন আমি পেয়েছিলাম বই থেকে। তাহলে আমাদেরকে কি করতে হবে? 2016 শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল থেকে প্রায় 40,000 ছাত্রছাত্রী বই পড়া কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে সেরাদের দেওয়া হয় পুরস্কার। অভিভাবক ও শিক্ষকেরা জানালেন প্রতিদিনই বাড়ছে শিশু কিশোরদের বই পড়ার আগ্রহ। আমরা এর কাছ থেকে বই ধার করে পড়েছি, নিজেদের কাছে ছিল পড়েছি। তারা পিডিএফ এ বই পড়তে পারছে, তারপরে কিন্ডেলে বই পড়তেছে, এটা অনেক বেনিফিশিয়াল। প্রচুর আগ্রহ বাচ্চাদের বাইরের বইটা পড়ার প্রতি। কাগজের বইয়ের সাথে উন্নত প্রযুক্তির মিশেল বর্তমানের ক্ষুদে পড়ুয়াদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলেও মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ব্র্যান্ডিং কর্মসূচির আওতায় ইলিশের বিভিন্ন পদের রান্না নিয়ে চাঁদপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে অনুষ্ঠিত হলো ইলিশ মেলা। শুক্রবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত মেলায় ইলিশ দিয়ে তৈরি 31 পদের খাবার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, চাঁদপুরকে ইলিশের শহর ঘোষণা দেওয়া হয়েছে আগেই। ইলিশের বাড়ি হিসেবে চাঁদপুরকে ব্র্যান্ডিং করার জন্য এই মেলার আয়োজন। এর মাধ্যমে চাঁদপুরের রূপালী ইলিশকে দেশি বিদেশি মানুষের কাছে আরো ভালোভাবে পরিচিত করে তোলা সম্ভব হবে বলে মনে করেন আয়োজকরা। শীতের একেবারে শেষ প্রান্তে এসে অপরূপ সাজে সেজেছে প্রকৃতির রানী রাঙামাটির সাজেক ভ্যালি। শীতের তীব্রতা ক্রমেই কমে আসছে। এর সঙ্গে কুয়াশা কাটতে থাকায় এখন পাহাড়ে চূড়ায় ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। মেঘের আড়ালে সাজেকের পাহাড়ে সূর্যোদয় ও সূর্যাস্ত যেন এক স্বর্গীয় রূপ। সাজেক ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। অপরূপ সাজে যেন সেজেছে সাজেক ভ্যালি। এখানকার মেঘের ভেলা দেখে মুগ্ধ পর্যটকরা। খুব ভোরে যখন পূর্ব আকাশে সূর্য ওঠে তখন মেঘের ভেলা একেবারে নিচে নেমে আসে, আর পাহাড়ের চূড়ায় ভেসে বেড়ানো মেঘকে যে কেউ সাগর ভেবে ভুল করতে বাধ্য। দুপুরের আগে সূর্য মধ্য আকাশে না যাওয়া পর্যন্ত সাজেকের যে কোনো স্থান থেকে উপভোগ করা যাবে নয়নাভিরাম এই দৃশ্য। আমি আসলাম সুদূর আমেরিকা থেকে শুধুমাত্র সাজেক দেখার জন্য। আকাশে একটা সুন্দর একটা ভাব দেখলাম, খুব ভালো লাগলো। খুব অসাধারণ অনুভূতি, এত সুন্দর জায়গা আমাদের দেশে আছে আমি আসলে আগে না আসলে কখনোই বুঝতে পারতাম না। শুধু সকালে সূর্যোদয় কেন, বিকেলে যখন পশ্চিম আকাশে অস্তগামী সূর্য লাল গোলাকৃতি রূপ নেয় তার দৃশ্য কম কিসের। সাগরের তীরে গেলেই সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখা যায় তা কিন্তু নয়। সাজেকের যে কোনো পাহাড় থেকেও এই দৃশ্য দেখা সম্ভব। আর এই দৃশ্য দেখার জন্য প্রতিদিন শত শত পর্যটক ভিড় করছে সাজেক ভ্যালিতে। ফ্রেন্ড সার্কেলে সবাই মিলে আসছি, খুবই মজা করছি। পাহাড়ের নিচ থেকে যখন আমরা মেঘ দেখি তখন আকাশের উপরে দেখি, আর এখন আমরা মেঘ দেখতেছি, আমরা উপরে মেঘ নিচে। আমরা শুধু শুধু বিদেশে যাই আমার মনে হয়, আমাদের নিজেদের দেশে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের অনেক জায়গা আছে। সাজেক ভ্যালির অবস্থান রাঙ্গামাটির বাগাছড়ি উপজেলা হলো যাতায়াত সুবিধার্থে পর্যটকদের খাগড়াছড়ির দিঘিনালা সড়ককে ব্যবহার করতে হয়। এক্ষেত্রে খাগড়াছড়ি সদর থেকে প্রায় 65 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হয় খোলা জিপ কিংবা চাঁদের গাড়িতে চড়ে। প্রকৃতির রানী সাজেক দেখার মতো কি আছে বললে ভুল হবে, বলতে হবে কি নেই এখানে। উঁচু নিচু পাহাড়ি পথ, সে সাথে সুউচ্চ পাহাড়। একটু কষ্ট করে সে পাহাড়ে উঠলে হারিয়ে যাবেন মেঘের রাজ্যে। সাজেকের কংলাক পাহাড় থেকে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে জনপ্রিয় শিশু চলচ্চিত্র দীপু নম্বর 2। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার মিলনায়তনে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। চলচ্চিত্রটির 20 বছর পূর্তিতে শিশু সহ নানা বয়সী দর্শকদের ভিড় দেখা যায় মিলনায়তনে। এ সময় পরিচালক মোর্শেদুল ইসলাম বলেন, দেশে শিশুদের জন্য ভালো চলচ্চিত্র নির্মাণ না হওয়ায় এখনো দীপু নম্বর 2 এর আবেদন রয়েছে। তার নতুন নির্মিত চলচ্চিত্র আখি ও তার বন্ধুরা দীপু নম্বর 2কেও ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
যদি বাচ্চাদের জন্য আরো এরকম মজার মজার ছবি হতো তাহলে নিশ্চয়ই বাচ্চারা একদিন দীপু নাম্বার 2 কথা ভুলে যেত। আমি সেটাই চাই। এখন আমি আরেকটা ছবি করছি আত্মীয়তার বন্ধুরা, যে ছবিটার 70% শুটিং শেষ হয়ে গেছে এবং আমার বিশ্বাস এই ছবিটা মুক্তি পাওয়ার পর সবাই দীপু নাম্বার 2 কথা ভুলে যাবে। দেশের বাইরের খবর। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে মেশিন রিডেবল ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন থেকে আবেদনকারীরা অনলাইনে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়। এর ফলে ডিজিটাল বাংলাদেশের পরিচিতি ছড়িয়ে পড়ল প্রতিবেশী দেশ ভারতেও। এখন থেকে জাল ভিসা অথবা অন্য কোনো ধরনের অভিযোগ থাকার সুযোগ থাকবে না বলে মনে করছে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস। এতদিন গড়ে 3 থেকে 450 হাতে লেখা ভিসা ইস্যু হতো। মেশিন রিডেবল ভিসা চালু হওয়ায় এই সংখ্যা দ্বিগুণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলে আলাদাভাবে জানিয়েছে হোয়াইট হাউস এবং ক্রেমলিন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাদের প্রথম আলাপ। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে 3 বছরের উত্তেজনার পর সম্পর্কের বরফ গলার পথে এটি প্রথম পদক্ষেপ। এর আগে গত বছরের 8 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন পুতিন। এবারের ফোন আলাপে পুতিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানাবেন এবং দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকভ। Our country and খেলার খবর। ভারত সফরের জন্য এরই মধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 1 ফেব্রুয়ারি দেয়া হবে চূড়ান্ত দলও, জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। এছাড়া হায়দ্রাবাদের উইকেট বিবেচনা নিয়ে সেরা দলই সাজানো হবে বলে জানান তিনি। বিসিবি নির্বাচকের বিশ্বাস নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে হায়দ্রাবাদ টেস্টেও ভালো করবেন মুশফিকরা। 17 বছর আগে এই ভারতের বিপক্ষেই টেস্ট অভিষেক হয় বাংলাদেশের। তবে দ্বিপাক্ষিক কোনো আয়োজনে কখনোই ভারতে খেলতে যাবার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। সেজন্যই টাইগার ক্রিকেটের জন্য আসন্ন ভারত সফরের বিশেষত্ব একটু বেশি। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আর ক্ষমতার বিবেচনায় বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব অনেক বেশি। তাই সেখানে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবার বিষয়টি দেশের ক্রিকেটে যোগ করছে বাড়তি মাত্রা। টাইগারদের চূড়ান্ত দলের সন্নিবেশনটা জানতে মুখিয়ে আছেন সবাই। আমরা 31 তারিখের দিকে বসবো, আর যেহেতু হাতের সময় নেই, দলটা ট্রাভেল করবে, তো হয়তো যেদিন বলবো ওই দিন দলটা দিয়ে দেবে। এর মধ্যে তো আমাদের তো একটা আলোচনা পর্যালোচনা হয়, ফাইনাল দলটা 1 তারিখে দিয়ে দেবো। আমরা যখন এখন যেখানে যাই আমাদের ফাস্ট বোলার এবং স্পিনার দুটাই নিয়ে যাই। তো আমাদের যেই কন্ডিশনে থাক কিংবা যেটাই হোক সেটা সেই কন্ডিশনে খেলার মধ্যে আসলে দলেরটা এখন অনেক বেশি ব্যালেন্সড। এর আগে হায়দ্রাবাদে খেলা 3 টেস্টের 2টিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়েছে ভারত। প্রতিবারই স্বাগতিকদের স্পিন ঘূর্ণিতে ভেঙে চুরমার হয়েছে সফররতদের ব্যাটিং লাইন আপ। কিন্তু বিসিবি নির্বাচকের মতে এমন কন্ডিশনে লড়াই করার সামর্থ্য বাংলাদেশের আছে। হোমে কিন্তু ওরা অলমোস্ট আনবিটেবল, লাস্ট 18 ম্যাচে কিন্তু ওরা হারেনি। বাট যদি ওরকম স্পিন ট্র্যাকে থাকে আমাদের স্পিনার কিন্তু অনেক ভালো। আমরা প্রথম থেকে জানি যে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ইন্ডিয়াতে। ইটস নট গোনা বি ইজি, বাট যেটা বললাম যে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আমরা প্রিপেয়ার। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে যেমন দিচ্ছে আমাদের সাথে তেমন দেবে বলে মনে হয় না। আমার মনে হয় যে ভালো উইকেট দিবে, বিকজ ওরাও জানে স্পিন ট্র্যাকে বাংলাদেশ দুর্দান্ত। বিরাট কোহলি, পূজারাদের নিয়ে ভারতের লম্বা ব্যাটিং লাইন আপ, অশ্বিন, জাদেজাদের বিষ ছড়ানো স্পিন, এমন সব শক্তির দিকগুলো নিয়ে জ্বলে উঠতে হায়দ্রাবাদকে আদর্শ মঞ্চ বানাতেই চাইবে ভারত। কিন্তু সাম্প্রতিক নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোহলিদের চ্যালেঞ্জ ছুড়বে বাংলাদেশও, এমনটাই মত বিসিবি কর্মকর্তার। আমার অভিজ্ঞতা বলে যখন আপনি একটা ডিফিকাল্ট কন্ডিশনে খেলে আসবেন, সে সাবকন্টিনেন্টের বাইরে খেলে আসবেন, তখন সাবকন্টিনেন্টে খেলাটা অনেক সহজ হয়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে অবশেষে ফাইনালে টিকিট পেলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে গ্রিগর দিমিত্রভকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তিনি। এদিন জয়ের জন্য বেশ বেগ পেতে হয়েছে সাবেক নাম্বার 1কে। প্রায় 5 ঘন্টার এই ম্যাচে জয় পেতে লড়তে হয়েছে 5টি সেট। প্রথম সেটে 6-3 ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেটেই তাকে হারতে হয় 5-7। পরের সেটে আবারও ফিরে আসেন তিনি, জয় তুলে নেন 7-6 সেটে। চতুর্থ সেটে আবারও জয় পান দিমিত্রভ, জেতেন 7-6। শেষ সেটে 6-4 জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেন নাদাল। রোববার ফাইনালের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস টেনিস তারকা রজার ফেদেরারের মুখোমুখি হবেন নাদাল।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে আসবাবপত্র, বই খাতা, অনিশ্চিত ভবিষ্যৎ শিক্ষার্থীদের। মানব সেবায় রেলওয়ে কর্মচারী বাদল মিয়ার নজিরবিহীন দৃষ্টান্ত, ট্রেনে কাটা পড়া থেকে এক শিশুকে বাঁচাতে বিলিয়ে দিলেন নিজের জীবন। চট্টগ্রামের দেওয়ান বাজারে মাদ্রাসার আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ 4, গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি, দুজনের অবস্থা আশঙ্কাজনক। অনুগত নির্বাচন কমিশন গঠন করতে দলীয় লোক নিয়ে সার্চ কমিটি করেছে সরকার, অভিযোগ বিএনপির। বিতর্ক সৃষ্টি করতেই এই প্রশ্ন বলছে আওয়ামী লীগ। এবং দূষণে শীতলক্ষ্যার পানি হয়ে পড়েছে শোধনেরও অযোগ্য, রাজধানীতে এ পানি সরবরাহ করছে ওয়াসা, পদ্মা ও মেঘনার পানি ব্যবহারের উদ্যোগ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।